আমাদের সবার জীবনে এমন এমন সব সম্পর্ক আছে যাদের বিচ্ছেদরা আমাদের হৃদয় স্পর্শ করে তোলে। এমনই একটা কাহিনী আমি আপনাদের শোনাতে চলেছি। তিনি সে বিষয়ে নির্বিকার। তার তার হাসি ভরা সরল মুখখানের দিকে চেয়ে আমার বড় করুণা হলো। এ সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আর আমার মন ঠিক সইল না। বললুম, আচ্ছা বৌদি, আজ তবে আমি আসি। বৌদিদি তাড়াতাড়ি ঘরের মুখ থেকে কলার পাতের মোড়া কি একটা বার করলেন। সেইটা আমার হাতে দিয়ে বললেন, কাল চাপড়া ষষ্ঠীর জন্য ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, আর গোটা কতেক কলার বড়া আছে, বাসায় গিয়ে খেয়েও। 4-5 দিন জ্বর নিয়ে 4-5 দিন জ্বর 4-5 দিন জ্বর 4-5 দিন জ্বর ভোগের পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি। বৌদিদির সঙ্গে দেখা। আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিল। আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতে যেতে জিজ্ঞাসা করলেন, এ কি বিমল, এমন মুখ শুকনো কেন? বলল, জ্বর হয়েছিল বৌদিদি। বৌদিদি উদ্বেগ সুরে বললেন, ও তাই তুমি 4-5 দিন আসনি বটে। আমি ভাবলাম বোধহয় কিসের ছুটি আছে। আহ, তাই তো, বড্ড রোগা হয়ে গিয়েছে বিমল। তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেল। হেসে বললুম, এ দেশ যে আপনাদের বৌদিদি, একবার অতিথি এলে একবার এ দেশ যে আপনাদের বৌদিদি একবার অতিথি এলে আপ্যায়নের চোটে একেবারে অস্থির করে তুলবে। বৌদিদি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিমল, এখানে তোমায় রেঁধে দেয় কে? আমি বললুম, কে আর রাঁধবে, আমি নিজেই তা রাঁধি। কে আর রাঁধবে, আমি নিজেই রাঁধি। বৌদিদি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা বিমল, এক কাজ করো না কেন? আমি জিজ্ঞাসা করলুম, কি বৌদি? তিনি বললেন, মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো। এরকমভাবে কি করে আর বিদেশে কাটবে বিমল? লক্ষ্মীটি ভাই আমার, ছুটির পর মাকে অবশ্যই নিয়ে এসো। এই গায়ের ভেতর অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেও বাড়ি আছে। না হলে অসুখ হলে কে একটু জল দেয়? আচ্ছা হ্যাঁ বিমল। এটা শুনে আমার বড় হাত পুড়ে নিজেই রান্না করল। তিনি আমার গলিত স্নেহমাখা মুখখানা, জল ভরা কালো চোখ দুটি পরবর্তীতে আমার জীবনের অনেকদিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুল থেকে যেন আমার জন্যই অপেক্ষা করছেন। আমায় দেখে কলা পাতায় মোড়া কি একটা আমার হাতে দিয়ে বললেন, শরীরটা একটু না সারলে রাতে গিয়ে রান্না সে আর পেরে উঠবে না। বোধহয় একটু গরম পেল। বাসায় এসে কলা পাতা খুলে দেখি খান কতেক রুটি, মোহনভোগ আর মাছের বৌদিদি খাবার হাতে দাঁড়িয়ে আছেন। আমার হাতে দিয়ে বললেন, বিমল, তুমি তোমার ওখানে দুধ নাও? আমি বললুম, না। তাহলে দুধ ওখানে। বৌদিদি, আপনি আমার জন্য অনর্থক এসব কষ্ট করবেন না, তাহলে আমি আর এ রাস্তায় আসছি না বৌদিদি। এটা শুনে বৌদিদির গলা বড্ড ভারী হয়ে এলো। আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে ফেললেন। বললেন, লক্ষ্মী ভাই আমার, ছি, ও কথা বলো না। আচ্ছা, আমি যদি তোমার মেজদি হতাম, তাহলে কি এ কথা আজ আমায় বলতে পারতে?
আমার মাথার দিব্যে রইল, এ পথ দিয়ে তুমি রোজই যাবে। সেদিন থেকে বৌদিদি রোজই রাতে খাবার সেই দিন থেকে বৌদিদি রোজ রাতে খাবার দেওয়া শুরু করলেন। 7-8 দিন পরে রুটির বদলে কোনদিন লুচি, কোনদিন পরোটাও দেখা দিতে লাগলো। তার সে আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেসব স্নেহের দান ঠিক অস্বীকার করতে পারতুম না। অথচ এই ভেবে অস্বস্তি বোধ করতুম যে আমার এই নিত্য বিদায় না পোহাতে হচ্ছে। তারপর আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পুজোর ছুটিতে এসে আমি একটু নিষ্কৃতি পেল। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দে কাটলো সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিমের রঙিন ধুমে অচ্ছন্ন থাকতো। ভোরবেলা উঠানে শিউলি গাছে সাদা ফুল বেছানো তলাটা দেখলে হেমন্ত রাতে শিশিরে ভেজা ঘাসগুলোর গা কেমন যেন শিউরে আছে। এইরকম আমার গা শিউরে উঠত। কার ওপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের জল ভরা নামকো হালকার মতো মেঘের সীমাহারা দিয়ে হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগলো। ছুটি ফুরিয়ে গেল। প্রথম স্কুল খুলবার দিন পথে তাকে দেখতে পেলুম। বিকালে ছুটি ফুরিয়ে গেল। প্রথম স্কুল খোলবার দিন পথে তাকে দেখলুম না। বিকালে যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু দিচ্ছে। পথের ধারে একটা জায়গায় খানিকটা মাটি কাটা বর্ষাকালে তুলে নিয়েছিল। সেখানে এখন বনকচু, কালকাসুন্দা, ধুতারা, কুঁচো কাটা, ঝুমকো লতার দল পরস্পরের সঙ্গে জড়াজড়ি করে একটুখানি ছোট একটা ঝোপের মতো তৈরি করেছে। শীতল হেমন্ত অপরাহ্নের ছায়া সবুজ ঝোপটির ওপর তা নেমে এসেছে। এমন একটা মিষ্টি নির্মল গন্ধ গাছগুলো থেকে উঠছে তা ঠিক বলে বোঝাতে পারবো না। এমন সুন্দর শ্রী হয়েছে ঝোপটির, সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মী শ্যামলা সাউরির একটা অঞ্চল প্রান্তের মতন। সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মী শ্যামলা শাড়ির একটা অঞ্চল প্রান্তের মতো। তার পরদিন তাকে আবার দেখলুম। তিনি আমায় লক্ষ্য করেনি। আপন মনে ঘাটার চাতালে উঠতে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদিদি, ও বৌদিদি। বৌদিদি কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরে তাকালেন। এ কি বিমল, কবে এলে? আজ কি স্কুল খুললো? কিরকম আছো? সেই পরিচয় প্রিয় কণ্ঠস্বরটি, সেই স্নেহঝরা শান্ত চোখ দুটি বৌদি মনে মনেই থাকে। ছুটির আগে যে স্থান অধিকার করেছিল, ছুটির পরে স্থানটা তার চেয়ে আরও পরে। আমি সমস্ত ছুটিটা তাকে ভেবেছি। নানা মূর্তিতে নানা অবস্থায় তাকে কল্পনা করেছি, নানা গুণ তাতে আরোপ করেছি। তাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙা গড়া করেছি। আমার মনের মন্দিরে আমার এই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তাকে কল্পনা মূর্তিকে অনেক অর্ঘ্যচন্দনে চর্চিত করেছি। তাই সেদিন যে বৌদিদিকে দেখলুম, তিনি পুজোর ছুটির আগেকার সেই বৌদিদি নন। তিনি আমার সেই নির্মলা, হৃদয়া পূর্ণময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিদিকে তিনি তার মহিমা খাচিত দিব্য বসনে আচ্ছাদনে আবৃত করে রেখেছিলেন। তার স্নেহ করুণা জ্যোতিষ্বাস্পে বৌদিদির রক্তমাংসের দেহটা আড়াল সৃষ্টি করেছিলেন। আমার মাথা শ্রদ্ধায় সম্ভ্রমে নত হয়ে পড়ল। আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। বৌদিদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না, আশীর্বাদ করছি। এমনই তুমি বড় হও, রাজা হও। আচ্ছা বিমল, বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল তোমার? মনে এলেও বাইরে আর বৌদ্ধ সুস্বপ্নের মধ্যে আমার সঙ্গিনী ছিল বৌদিদি। শুধু একটু হেসে চুপ করে রইলুম। বৌদি জিজ্ঞাসা করলেন, মা ভালো আছেন বিমল? আমি উত্তর দিলুম, হ্যাঁ বৌদিদি। দিদি আগ্রহ সুরে বললেন, তা তিনি কি বললেন? আমি বললুম। শুনে
আমি বললুম। শুনে মার দুই চোখে জল ভরে এলো। বললেন, একবার দেখবি তা একবার দেখাবি তাকে বিমল। বললেন, একবার দেখাবি তাকে বিমল। আমার নীলানীর শোক বোধ হয় তাকে দেখলে একটু নিবারণ হয়। আমার নলিনীর শোক বোধ হয় তাকে দেখলে একটু নিবারণ হয়। বৌদির দেখলুম দুই চোখ ছলছল করে এলো। আমায় বললেন, হ্যাঁ বিমল, তা মাকে নিয়ে এলে না কেন? আমি বললুম, সে এখন নয় বৌদিদি। বৌদি একটু ক্ষুব্ধ হলেন। বললেন, বিমল, জানো তো সেবার কিরকম কষ্টটা পেয়েছো? এই বিদেশে ভিউই মাকে আনলে এই মিঠা কষ্টটা আর ভোগ করতে হয় না। আমি উত্তর দিলুম, বৌদিদি, আমি তো আর ভাবিনি যে আমি এই বিদেশে আছি। যেখানে আমার বৌদি রয়েছেন সেই দেশেই আমার বিদেশ নয়। মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদিদি? আপনি তো আছেনই। বৌদিদির চোখে লজ্জা ঘনিয়ে এলো। আমার দিকে ভালো করে চাইতেও পর্যন্ত পারলেন না। বললেন, হ্যাঁ, আমি তো সবই করছি। আমার কি আর কিছু আমার কি আমার কি কিছু আর করবার জো আছে? কত পরাধীন আমরা তা জানতো ভাই। কত পরাধীন আমরা তা জানো তো ভাই। কত পরাধীন আমরা তা কত পরাধীন আমরা কত পরাধীন আমরা তা জানো। আমি কথাটাকে কোনোরকমভাবে চাপা দিয়ে সেদিন চলে গেল। তার পরদিন ছুটির পর বৌদিদির সঙ্গে দেখা। অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলার পাতে মোড়া আবার কি একটা বের করলেন। তার হাতে কলার পাতা দেখলেই আমার বড় ভয় হয়। আমি শঙ্কিত চিত্তে বলে উঠলুম, ও আবার কি বৌদিদি? আবার সেই তুমি ব্যস্ত করলে আমাকে। বৌদিদি, কি আর কোনো সাধ্য নেই বিমল? ভাইফোঁটাটা অমনি চলে গেল। কিছুতেই কিছু করতে পারলুম না। কলার পাতা মোড়ার রহস্যটি আমার হাতে দিয়ে বললেন, এতে একটু মিষ্টি মুখ করো, আর এইটে নাও। একখানা করে বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে এলেন। এটি আমি চম এটি আমি চমকে আমি চমকে উঠলুম। বললুম, এ কি বৌদিদি? না 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 না, এ কিছুতেই হবে না। খাবার আমি নিচ্ছি অনেক, টাকা আমি নিতে পারবো না বৌদিদি। আমার কথাটা স্বরবোধ হয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে বললেন। তার প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না। যেন কেমন একটা হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পর তার টানা কালো চোখ দুটি ঝাঁপিয়ে ভাঙা বন্যার মতো স্রোতে জল গড়িয়ে এলো। বাঁধ ভাঙা বন্যা স্রোতের মতো তার জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের খোঁচা বিঁধল। এই নিতান্ত সরলা মেয়েটির আগ্রহভরা স্নেহভরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জার ব্যথার শূল বৃদ্ধি করলুম, সে কথার প্রতিকার অদৃশ্যভাবে আমার নিজের বুকেও গিয়ে বাজল। আমি তাড়াতাড়ি 2 হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে 2খানা নোট খাবারটা নিয়েই চলে এলুম। ভাই বলে এই অপরাধ এবারটা মাপ করুন আপনার। ভাই বলে অপরাধটা এবারটা মাপ করুন আমার। আর কখনো আপনার কথা অবদ্ধ হব না। আর কখনো আপনার কথার অবাধ্য হব না। বৌদিদি